সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা 15-16। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অন্ধকার বদ্ধ রুমে আটকে থাকার ফলস্বরূপ অরুর শরীরে যে জ্বরের দাবদাহ সূচনা হয়েছিল, আজ প্রায় 5 দিনের মাথায় তা একটু একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও অরু যেচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল নিখিলদের ট্যুর। ধরণীতে নতুন সূর্য উদীয়মান। সুন্দর ঝকঝকে সকাল। ছাদ বারান্দার ফাঁক গলিয়ে সূর্যের তীক্ষ্ণ মোলায়েম আলো এসে হানা দিচ্ছে দোতলার সরু করিডরে। রুম থেকে বেরিয়ে করিডর ধরে সামনে এগোচ্ছে অরু। সাথে পিছু নিয়েছে ওর ছায়াটাও। গন্তব্য কৃতিক সাহেবের রুম। কৃতিকের রুমটা করিডরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রোনমিক্সের বই আর ডোরাকে কোলে নিয়ে কৃতিকের রুমের দরজায় এসে থামল অরু। সেই যে প্রথম দিন এসে কৃতিকের বেডরুমে ঘুমিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত ওর রুমে চৌকাঠ অবধি মারায়নি অরু। কিন্তু আজ তো আসতেই হতো। যে করেই হোক কৃতিককে রাজি করিয়ে আগামীকাল ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আর তারপর ভার্সিটি থেকে সোজা নিখিল ভাইয়ের সাথে ট্যুরে। সেই কখন থেকে দরজার সামনে শটান দাঁড়িয়ে আছে অরু। নক করতে কেমন যেন ইতস্তত লাগছে ওর। রুমের দরজা লাগিয়ে কৃতিক কি না কি করছে কে জানে। দেখা গেল নক করতে দরজা খুলে বেরিয়ে এসে অকস্মাৎ থাপ্পড় লাগিয়ে দিল দুগালে। সেসব হাবিজাবি ভেবে শুষ্ক একটা ঢোক গিলে বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মেরে দিল অরু। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। কি চাই? অরু বাইরে থেকে জবাব দিল, কিছু চাই না, একটু একটু। অরু কথা শেষ করার আগে কৃতিক বলল, দরজা খোলা আছে। কৃতিকের জবাব শুনে অরু তাড়াহুড়ো করে ডোরাকে কোল থেকে নামিয়ে নিজের শরীরটা ঝেড়ে ঝুড়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতে অরু দেখতে পায় কৃতিক তোয়ালে দিয়ে চুল মুছছে। পরনে ট্রাউজার আর টি শার্ট, দুটোর রঙই কালো। মনে হচ্ছে শাওয়ার শেষে মাত্রই বেরিয়েছে সে। পুরো রুম জুড়ে স্যান্ডেলউড পারফিউম এর মাতাল করা পুরুষালী গন্ধ মোমো করছে। কৃতিকের রুমে কৃতিকের সামনেই দাঁড়িয়ে ওর বেহায়ার মতো মনে মনে ভাবছে, আচ্ছা, রুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণে পাগল হয়ে যাবে। আপন মনকে দাঁত খিচিয়ে ওরম অন্য মনটা বলে ওঠে, ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তবা তবা। অরুকে ফ্লোরের দিকে তাকিয়ে ভাবনায় ডুবে থাকতে দেখে কৃতিক ভুরু কুঁচকে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। অরু তৎক্ষণাৎ ভ্রম থেকে বেরিয়ে এসে বলল, ইয়ে মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। অরু পড়া বুঝতে এসেছে তাও কৃতিকের কাছে? ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই ঘাবলা আছে। সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে কৃতিক। তবু অরুর উদ্দেশ্য ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দিই তখন মন থাকে কোথায় তোর? বিশ্বাস কর অরু, ফার্স্ট সেমিস্টারে ফেল করলে তোকে আর পড়াবো না আমি। অরু ঠোঁট উল্টে বলল, এত কথা কেন শোনাচ্ছেন? দিন না একটু বুঝিয়ে। টিচার হন আপনি, আমার স্টুডেন্টের প্রতি এইটুকুনি কর্তব্য তো আছে নাকি? তোর আমাকে কর্তব্য শিখাতে হবে না। এইসব কর্তব্য টর্তব্য ধার ধারি না আমি। ওরও জানে ও কিছুতেই কৃতিকের সাথে তর্কে পেরে উঠবে না। তাই দমে গিয়ে নরম সুরে অনুনয় করে বলল, দিন না প্লিজ। অরুর অনুরোধ বোধহয় কাজ হলো। কৃতিক অরুর মুখের ওপর নিচ তোয়ালেটা ছুঁড়ে মেরে বলল, ঠিক আছে, বুঝিয়ে দিব। তার আগে কাজ শেষ কর। অরু কয়েক কদম এগিয়ে এসে কৃতিকের মুখ বরাবর দাঁড়িয়ে ওর চুলগুলো ছোঁয়ার চেষ্টা করছে। পা উঁচু করে দু আঙুলের উপরে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে কৃতিকের চুল মুছতে যাবে। তার আগে কৃতিক ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, আর লাগবে না। এইটুকু কাজ সেটাও ঠিকমতো করতে পারিস না। বিয়ে হয়ে গেলে তখন কি করবি? অরু মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কিছু বললি? অরু না সূচক মাথা নাড়ল। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে? অরু বই সমেত কৃতিকের দিকে এগিয়ে এলে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে কৃতিক বলে, খবরদার কাছে আসবি না। যা বলার ওখানে দাঁড়িয়েই বল। কাছে না এলে পড়া বুঝবো কিভাবে? সে আমি জানি না, তুই আমার কাছে আসবি না ব্যাস। অরু অসহায় মুখে কৃতিকের পানে তাকিয়ে আছে। আর কৃতিক তির্যক চোখে অরুর আগাগোড়া পরখ করছে। কালো ফ্রক আর লেগিংস,
সেই সাথে মেঘের মতো ঘন কালো লম্বা চুল। সবকিছু কালো রং দিয়ে মুড়িয়ে রাখা ফর্সা শরীরটাও যেন জ্বলজ্বল করছে ওর। দেখলেই কেমন চোখ ধরে যায়, হৃদয়টা নিষ্পিস করে। কিছু একটা ভেবে কৃতিক অরুর উদ্দেশ্যে বলে, তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। অরু কৃতিকের কথা মতো তাই করলো। গিয়ে বসলো কৃতিকের অত্যাধুনিক টেবিল চেয়ারে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, মানে প্রত্যেক জায়গায় এই অত্যাধুনিক লেখা, আমার মনে হচ্ছে এটা সম্ভবত আধুনিক হবে। যাই হোক, এরপর শুরু হলো কৃতিকের প্রফেশনাল আচরণ। একে একে পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ওপর টানা ১ ঘন্টা লেকচার দিয়ে তবেই থামলো সে। এই ১ ঘন্টায় ওরও ৫ মিনিট ঠিকমতো শুনেছে কিনা সন্দেহ। ও কতক্ষণ নিখিল ভাইয়ের কথা ভেবেছে, তো কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কীর্তিকের রুমটা পর্যবেক্ষণ করেছে। পুরো রুমটা গ্রে থিমে সাজানো, সবকিছুতেই কেমন অন্ধকার অন্ধকার ভাব। দেখলেই মনে হবে রুমের সব আসবাবপত্র মুখ গোমড়া করে বসে আছে। যেমন মালিক তেমন তার ঘর বোরিং। কি বোরিং? কৃতিকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল ওরও। মুখ ফসকে কখন যে কথা বেরিয়ে গেছে সে খেয়াল নেই ওর। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উত্তর দিল, আপনাকে বলিনি, রুমের কথা বলেছিলাম। কৃতিক নিজের কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে অরুর গাল চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করছিস কেন? কি চাই সত্যি করে বল। কৃতিকের রক্তচক্ষুর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে অরু বলে, আমি কাল ভার্সিটিতে যেতে চাই। কেন? কাল কি আছে? নিখিলের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গিয়ে অরু বলল, এ এদিনে একটা ট্যুর আছে, শুধু আমাদের ব্যাস, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। কৃতিক কিছুক্ষণ নিষ্প্রভ তাকিয়ে রইল অরুর মুখের পানে। তারপর বেশ সাবলীলভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। কৃতিকের সম্মতি পাওয়ার সাথে সাথে অরুর বুক থেকে যেন পাথর নেমে গেল। চোখ দুটো চিকচিক করে উঠল খুশিতে। সবচেয়ে কঠিন কাজ সম্পাদন করার মতোই আনন্দ হতে লাগলো ভেতরে ভেতরে। ও আর কৃতিকের রুমে বসে থাকলো না, কারণ এখন তো ওর আর কোনো কাজ নেই। তাই নাচতে নাচতেই বেরিয়ে গেল রুম থেকে। বুকে দুহাত গুজে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে কৃতিক বলল, কি সুন্দর মিথ্যা কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নি স্ফুলিঙ্গের মতো চোখ দুটো জলজল করছিল ওর। বিকেলবেলা এলিসা আর অর্ণব এসেছে ক্যাথলিনের ডোরমেট্রিতে। গত ১ সপ্তাহ ধরে মেয়েটার কোনো হদিশ নেই। এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে কয়েক মাস হলো। সেই থেকে বিভিন্ন পকার ক্লাব থেকে একের পর এক হুমকি আসছে ওর নিকট। সবাই নাকি ওর বাবার কাছ থেকে টাকা পায়। ওর বাবা বারবার জুয়ায় হেরে মোটা অঙ্কের ঋণগ্রস্ত। এখন এলিসাকে সেসব টাকা পকার খেলে শোধ করতে হবে, নয়তো ওর বাবাকে শুট করে মেরে ফেলা হবে। এলিসা কখনোই চায় না ওর বাবা টাকার জন্য মারা যাক, কিন্তু আগেরবার ঠিক একই কৌশলে এলিসাকে ওর পাপের খেলায় সামিল করেছিল ওর বাবা। এবারও যে এই নোংরা কাজ করবে না তার কি গ্যারান্টি? কারণ ওর বাবার কাছে এলিসা মেয়ে নয়, কেবলই টাকা বানানোর মেশিন মাত্র। সেবার কৃতিক, অর্ণব আর সাইরের সাহায্যে জুয়ার জগৎ থেকে বের হতে পেরেছিল এলিসা। অথচ বছর ঘুরতে না ঘুরতে আবার সেই একই পিছুটান তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যত্রতত্র। এলিসা জানে এবার আর এত সহজে সবটা সমাধান হবে না। এইবার হয়তো সত্যিই ওর বাবা জুয়াদারদের হাতে মারা পড়বে। মারা পড়লে পড়ুক, তবুও আর ওই পাপের খেলা খেলবে না এলিসা। নিজের মধ্যে গুমোট হয়ে কুণ্ডলি পাকানো এত এত দুশ্চিন্তার মাঝে ক্যাথরিনের সাথে কি থেকে কি হয়ে গেল। ওরই বেস্ট ফ্রেন্ড এই নিন্দীয় কাজটা করেছে। ভাবতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে এলিসার। ক্যাথলিন মেয়েটা জেকে চোখে হারাতো, অথচ জেকে এটা কি করলো? বিরক্তিতে ফোঁস করছে এলিসা। পাশ থেকে অর্ণব বলল, ক্যাথলিনের আগেই বোঝা উচিত ছিল, ও যার লেজে পা দিয়েছে সে কোনো ধোড়া সাপ না, বরং বিষ দিয়ে ভরা ড্রাগন। এলিসা ভুরুকুঞ্চিত করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি এমন করেছে আমার ছোট বোনটা? আর যদি কিছু করেই থাকে, সেটা কি মুখে বলে সমাধান করা যেত না? এইরকম একটা অপমানজনক কাজ করতে হলো? একটা মেয়ের জন্য চুল ঠিক কতটা ইমোশন ধরে রাখে তোরা ছেলেরা আদৌ কি তা বুঝিস? ভালো বলিস আর খারাপ বলিস, যে কে একটা হার্টলেস। একটা মেয়ের চুল কেটে দিতে ওর বুক কাঁপলো না একবারও? ক্যাথলিন যখন ওর চুল কাটতে গিয়েছিল, তখন ওর বুক কেঁপেছিল? অর্ণবের কথায় ডারমেট্রির গেটে এসে হাঁটার গতি থেমে যায় এলিসার। কি? কার চুল কেটেছে? কাটেনি, কাটতে চেয়েছিল। তাছাড়া ক্যাথলিনই ওরুকে ব্যাকস্টেজের বেজমেন্টে আটকে রেখেছিল। আরো একবার চমকালো এলিসা। মুখ ফুটে বলল,
ক্যাথ হঠাৎ এসব কেন করতে যাবে? অর্ণব এলিসার হাত ধরে যেতে যেতে বলল, সেটা তো আমারও প্রশ্ন। চল, এবার ক্যাথলিনকে দেখে আসি। এলিসা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে দিয়ে বলল, হাত ধরছিস কোন অধিকারে? হাত ছাড়। অর্ণব পুনরায় ওর হাতটা শক্ত করে ধরে বলল, তোকে আমি ভালোবাসি, বিয়ে করব। তুই আমার ভবিষ্যৎ বাচ্চার মা। সেই অধিকারে ধরছি। এখন চুপচাপ চল। ডরমিটরিতে এসে একটানা আধা ঘন্টা যাবৎ ডাকাডাকির পরে রুমের দরজা খুলল ক্যাথলিন। ওর চোখে মুখে অবস্থা বিভৎস দেখে বোঝা যাচ্ছে সারা রাত একাকার করে কেঁদেছে। বাদামি রঙের বেনি হ্যাট দিয়ে পুরো মাথাটা ঢেকে রেখেছে বলে চুল আছে কি নিয়ে বোঝা যাচ্ছে না। এলিসাকে দেখে আরো এক দপ্তর কেঁদে ভাসালো ক্যাথলিন। কাঁদতে কাঁদতে বলল, আপু, জেকে ভাই আমার সাথে এসব কেন করলো বলো তো? এলিসা ওর মাথায় হাত বুলিয়ে শুধালো, এসব মানে? ক্যাথলিন হেসকে টেনে জানাই, শুধু চুল কাটা নাই, সেদিন কৃতিক ভাইয়ের বাসায় ইলেকট্রিক শকটাও কৃতিক ইচ্ছে করেই দিয়েছে। ক্যাথলিনের কথায় এলিসা অর্ণবের চোখ কপালে। এলিসা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুই কি করে জানলি কাজটা কৃতিক করেছে? জেকে ভাইয়া নিজে মুখে বলেছে। পেছন থেকে অর্ণব শুধালো, কি বলেছে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করছো, তাই তোমাকে সেদিন ইলেকট্রিক শকটা আমি দিয়েছি। আর আজ আবার একই ভুল করেছো, তাই আজও শাস্তি দেব। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতে পারছিলাম না। কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর সবটুকু শেষ করার আগে ডুকরে কেঁদে উঠল ক্যাথলিন। অর্ণব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বিড়বিড়িয়ে বলল, শায়ার ওয়াজ কমপ্লিটলি রাইট। হি ইজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার। হলি শিট। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক। তার ওপর মনের মানুষটার মন যদি হয় অন্য কারো দখলে, এতদিন ধরে কৃতিক যেটা আড়ালে অনুভব করে এসেছে, আজ তা সরাসরি অনুভব করলো ওরও। সকাল সকাল এত এক্সাইটমেন্ট, এত আনন্দ সবকিছু ফুরে ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। হবে নাই বা কেন? আনন্দ ঘন দিনের শুরুতেই বুঝতে পেরেছে নিখিল ভাই আসলে ওকে কথার কথা ট্যুরে ইনভাইট করেছিল। আসলে ওর যাওয়া না যাওয়া নিখিলের কিছু যায় আসে না। সকাল সকাল বাসে উঠে অরু যখন নিজের পাশের বেদখল সিটটা নিখিলের জন্য বাঁচিয়ে রেখেছিল, তখনই বাসের লুকিং গ্লাসে অরুকে দেখতে পাই। নিখিল ভাই আর তার বিদেশি বান্ধবী ইতিমধ্যে বাসে উপস্থিত। তারা কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে, ঠিক সেই দিনের মতোই। অরু এসেছে কি আসেনি সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই নিখিলের। অরু যখন অসহায়ের মতো ঠোঁট কামড়ে পেছনে তাকিয়েছিল, তখনই ওর পাশে এসে বসে পড়ে সায়নী। সায়নীকে দেখে অরু দ্বিধাগ্রস্ত কণ্ঠে শোধায়, আচ্ছা সায়নী, একটা ছেলে আর একটা মেয়ে যদি সারাক্ষণ একসাথে থাকে, একসাথে হাসাহাসি করে, তাহলে কি তারা শুধুই বন্ধু? ওপাশ থেকে সায়নী নির্লিপ্তভাবে জবাব আসে, হতেও পারে, আবার নাও হতে পারে। ওরও ভেতরে ভেতরে ভীতি সন্ত্রস্ত হয়ে পড়ল। এমনটা নয়তো এই বিদেশিনী নিখিল ভাইয়ের প্রেমিকা? এমনটা হলে ওরও হৃদয়টা ভেঙে যাবে পুরোপুরি। কিন্তু এই মুহূর্তে সকালের সে অযাচিত প্রশ্নের স্পষ্ট জবাব ওরুর সামনে। সন্ধ্যা রাতে পাহাড়ের কোল ঘেঁষে সুউচ্চ চূড়া থেকে নেমে আসা ঝর্ণাকে সাক্ষী রেখে অন্তরঙ্গ সময় পার করছে নিখিল আর তার বান্ধবী। ওরও সকাল থেকে নিখিলকে চোখে চোখে রেখেছিল। সারাদিন ওরা কি করেছে না করেছে সবই আড়ালে খেয়াল করে রেখেছে। কিন্তু ফিরে যাওয়ার আগে আগে হঠাৎ করে সবার চোখের আড়াল হয়ে যায় ওরা দুজন। তবে ওরুর নজর তো নিখিলদের দিকেই ছিল। তাই চুপি চুপি পিছু নিয়েছিল ওদের। খুঁজে পেয়েছিল খুব সহজেই। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে হবে তা কল্পনাও ভাবেনি ওরু। সেই জগন্নাথে পা রাখার পর থেকে নিখিল ভাইয়ের পিছনে ছুটছে ও। মায়ের অসুখ, আপার বকুনি কিংবা কৃতিকের অপমান কোনো কিছুই দমাতে পারেনি ওকে। সেই একই নিখিল ভাইয়ের পেছনে ছুটতে ছুটতে আজ এতদূর চলে এসেছে ঘর কোনো মেয়ে ওরু। অথচ আজ মনে হচ্ছে এখানেই থেমে যেতে হবে ওর। আর কোনো আশা নেই। নিখিল ভাই নিজ হাতে ওর ছোটার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। শরীরের জ্বরটা বোধহয় হু হু করে বাড়ছে। নীরব অশ্রুজলে ভিজে যাচ্ছে গ্রাবা। মেয়েটাকে করা নিখিল ভাইয়ের এক একটা চুম্বন ওর শরীরে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। এই দৃশ্য কতক্ষণই বা দাঁড়িয়ে থেকে দেখা যায়। ওরও দাঁড়িয়ে রইতে পারল না। কাঁদতে কাঁদতে ধপ করে বসে পড়ল অসম ভূমিতে। ঘাস আবৃত জমিনে দু হাত চাপড়াতে চাপড়াতে বলল, কেন এমন করলেন নিখিল ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন তাহলে আমাকে কেন নিয়ে এলেন? আমি তো কোনো কালেই ট্যুরে আসতে চাইনি। কেবল আপনার একটা কথাতেই সবাইকে মিথ্যা বলে অসুস্থ শরীরটাকে টানতে টানতে নিয়ে এসেছি আমি। তাহলে এটা কি দেখালেন আপনি?
আমার হৃদয়ে ফোটা প্রথম প্রেমের ফুলটাকে আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন। কেন? প্রেমে পড়া কি এতটাই সহজ? পরিচিত চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কূর্ণকহরে পৌঁছাতে অকস্মাৎ থেমে গেল অরু। তড়িৎ গতিতে পেছনে তাকিয়ে দেখল পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে জায়ান্ট কৃতিক চৌধুরী। মাথায় বাকেট হ্যাট, পরনে হোয়াইট ওভারসাইজ টি শার্ট। অরু বুঝতে পারছে না কৃতিককে দেখে ও খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি ক্রাশের জন্য? অরু নাক টেনে জবাব দিল, ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। তারপর হুট করেই বলল, আপনি সবটা জানতেন তাই না? সব জেনে শুনে আমাকে এখানে পাঠিয়েছেন তাই না? কিভাবে পারলেন আপনি? কৃতিক এগিয়ে গিয়ে অরুর হাতে হ্যাসকা টান দিয়ে ওকে দাঁড় করায়। অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, বিশ্বাস কর অরু, এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার। কিন্তু কি জানিস তো, সেটা আমি পারবো না। কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগে আমার কলিজা কেঁপে উঠবে। অরু কৃতিকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও নিখিলদের দিকে তাকালো, যারা এখনো গভীর চুমুতে মত্ত। হি ইজ এ প্লে বয়। ওই যে মেয়েটা দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্রে লিভ টুগেদারে আছে বাস্টারটা। অরু চমকে গিয়ে বোকার মতো শুধালো, দুজনার সাথে? একই সাথে কিভাবে কি? অরুর প্রশ্নে কৃতিক ঠোঁট টিপে হাসল। কষ্ট পেয়ে মেয়েটা বোধহয় বুদ্ধি সব হারিয়ে ফেলেছে মনে হয়। তবুও কৃতিক ওর কথা জবাব দিয়ে বলল, ট্রি রিলেশনশিপ। এর বেশি বুঝাতে পারবো না। ব্যাপারটা তোর আর আমার বয়সের সাথে যায় না। তাছাড়া তোর বান্ধবী তিথির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনেও ছিল ও। একদিনে ঠিক কতগুলো শখ নেবে বুঝতে পারছে না অরু। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। সেই সাথে নিখিলের প্রতি জমাট বাঁধা অভিমানটা পরিণত হয়েছে তীব্র ঘৃণায়। মনে মনে ভাবছে, তাই তো সেবার তিথি এতটা বাজে ব্যবহার করেছিল ওর সাথে। তুই বসে বসে তোর প্লেবয় নিখিল ভাইয়ের জন্য কাঁদতে থাক, আমি গেলাম। বাইকের চাবির রিংটা আঙুলে ঘুরাতে ঘুরাতে যেতে যেতে কথাটা বলল কৃতিক। অরুর ভ্রম ভেঙে গেল। ও ছুটে এসে কৃতিকের সাথে হাঁটতে হাঁটতে নাক টেনে বলল, আমি কি করে যাব? কেন, তোর নিখিল ভাইয়ের সাথে যাবি? কৃতিকের কথায় অরু আবারও অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে গলার আওয়াজ শক্ত করে বলল, কক্ষনো না। তাহলে কিভাবে যাবি? অরু মুখ ফুলিয়ে বলল, আপনার সাথে। কৃতিক বাইকের দিকে এগিয়ে গিয়ে বলল, আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। অরু দু কদম এগিয়ে এসে বলল, প্লিজ নিয়ে যান। আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। কৃতিক অরুর চোখে চোখ রেখে বলল, নিয়ে যাব, বিনিময়ে আমি কি পাবো? যাই চাইবেন তাই দেব। এখন চলুন। কৃতিক বাঁকা হেসে শুধায়, আর ইউ শিওর, যা চাইবো তাই? হ্যাঁ তাই। শুধু আমাকে আর ডোরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। অরুর কথায় কৃতিক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করলো। মনে মনে ভাবল, পিচ্চি মেয়ের মায়ায় পড়লে এই হয়। কি হলো, চলুন। কৃতিক নিজের বাকেট হ্যাট, ওয়ালেট, সিগারেট সবকিছু বের করে অরুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, ফ্যাস ফ্যাস করে কান্নাটা বন্ধ কর, নয়তো ফেলে চলে যাব। অরু নাক টেনের কৃতিকের জিনিসগুলো নিজের ব্যাগে ভরে নিল, যেন ওই বহু বছর ধরে কৃতিকের গিন্নির দায়িত্ব পালন করে আসছে। কৃতিক বাইকে বসে নিজে হেলমেট পরে আরেকটা হেলমেট বাড়িয়ে দেয় অরুর দিকে। অরু করুণ সুরে জিজ্ঞেস করে, এটাও ব্যাগে রাখতে হবে? কৃতিক একটা দীর্ঘশ্বাস ফেলে নিজ হাতে অরুকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, স্টুপিড, কি তোকে সাধেই বলি? নিশুতি রাতে পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বাইকটা। ঝিরি ঝিরি মিষ্টি বাতাসে এতক্ষণে বুকটা হালকা লাগছে অরুর। যদিও ভেতরে কষ্টটা আকাশ সম, তবুও কৃতিকের ভয়ে জোর করে কান্না থামিয়ে রেখেছে ও, যার দরুন হেসকি ওঠাটা বন্ধ হয়ে গেছে এখন। অরুর দুহাত কৃতিকের কাঁধের ওপর নিবদ্ধ। রাস্তার মোড় ঘুরতে সেই হাতের বাঁধন বারবার শক্ত হয়ে ওঠে দ্বিগুণ তালে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে বহু সময় নীরবতা ভেঙে অরু শুধায়, আপনি হঠাৎ পাহাড়ে এলেন কেন? কৃতিক জবাব দেয় না, মনে মনে বলে, শুধু তোর জন্য। একতরফা ভালোবাসা বরাবরই বিরহের। নিজের অস্তিত্ব জানান না দিয়ে তাকে দিনের পর দিন ভালোবেসে যাওয়া, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অভ্যাসটাকে চুপি চুপি আপন করে নেওয়া, কিংবা পুরো মানুষটাকে ঘিরে অজানা সুখের স্বপ্নজাল বোনা। এমন আশা অতীত স্বপ্নবিলাস সবাই করতে পারে না, কারণ সবাই তো আর ভালোবেসে কষ্ট সইতে চায় না। তাছাড়া হৃদয়ে লুকানো ভালোবাসার অস্তিত্বের খোঁজ সচরাচর কয়জনই বা করে? তবে সেই অস্তিত্ব, সেই স্বপ্ন যদি এক নিমিষেই গুড়িয়ে যায়,
অন্তরের অন্তঃস্থলে থাকা মানুষটা যদি সবচেয়ে জঘন্য আর ঘৃণিত মানুষে পরিণত হয়, তাহলে ভুলটা কার? যে ভালোবেসেছিল সেই মানুষটার নিশ্চয়ই। তাই তো অরু আজকাল নিজেকে অপরাধী ভাবে, ভালোবাসার দোষে অপরাধী। কিন্তু অরু যেটাকে একপাক্ষিক ভালোবাসা ভেবে বসে আছে, সেটা কি আদৌ ভালোবাসার অনুভূতি ছিল, নাকি নিতান্তই টিনেজ ফ্যান্টাসি? যদি তা না হবে, তবে নিখিলের বাইরে দ্বিতীয় পুরুষ হিসেবে কৃতিকের কাছে আসাটা কেন এত রোমাঞ্চকর? কেন ডানা ঝাপটানো বন্য পাখির ন্যায় বেসামাল আর ব্যতিগ্রস্ত? আজ আবহাওয়াটা বেশ ভালো, মাথার ওপর তির্যক আলো ছড়াচ্ছে সূর্যকিরণ। তবুও প্রশান্ত মহাসাগরীয় বাতাসে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বেশ ঠান্ডা। ঠান্ডা থাকা সত্ত্বেও অন্যান্য শীতল দিনের সাথে তুলনা করলে বলা যায় আজ গরম পড়েছে বেশ। নিয়ন সূর্যর তাপ গায়ে মাখতে মাখতে রাস্তার ফুটপাত ধরে এলোমেলো পা ফেলে হাঁটছে ওরু। পরনে লং স্কার্ট আর ডেনিম টপস, তার ওপর পাতলা কালো কোট। হাতের ভাঁজে পোকোমন আঁকা কালো রঙা টোট ব্যাগ। মাত্রই বাস ধরে হসপিটাল থেকে ফিরেছে সে। আর এখন গন্তব্য কৃতিকের জনমানবহীন শুনশান শহরতলি। আজ প্রায় সপ্তাহখানেক পর বাইরের পৃথিবীর মুখ দেখল ও, তাও আপার জোড়াজড়িতে। গত এক সপ্তাহে ভার্সিটিতে যায়নি ওরও, আর না তো যাওয়ার ইচ্ছে জেগেছে মনে। সারাদিন কক্ষবন্দী হয়ে থাকে বলে আজ জোর করে অনু হসপিটালে নিয়ে গিয়েছিল ওকে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আজকালের মধ্যে অপারেশন হবে। আর তারপর হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। ওরু অনুর দুঃখের দিন খুঁজে যাবে। কিন্তু আদতেও কি খুঁজবে? ভেবে পায় না ওরু। কি করেই বা পাবে? মাত্র কয়েক মাসের ব্যবধানে ওর হৃদয়টা যে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একটা জঘন্য চরিত্রের মানুষকে দিনের পর দিন অন্ধের মতো মনে মনে ভালোবেসে গিয়েছে ও, অথচ তার ওই নোংরা চোখের ভাষাটা অবধি বুঝতে পারেনি। ছি! নিজের ওপর আরও একবার রাগের নদীতে জোয়ার এলো অরুর। ও যে কত বড় আহাম্মক সেটা ভেবে নিজেকে নিজে হাজারটা চড়থাপ্পড় আর গালাগাল দিতে ইচ্ছে করছে ওর। ওর যখন হাজারটা দোষী সাব্যস্ত করে বারবার নিজেকে নিজে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই রাস্তার বিপরীত পাশ থেকে জেব্রা ক্রসিং পার হয়ে ওর সামনে এসে দাঁড়ালো একজন। পুরো শরীর তার কালো দিয়ে আবৃত, এমনকি মুখ ও মানকি টুপি দিয়ে আটকানো। চোখ দুটোতে হিংস্রতা জ্বলজ্বল করছে লোকটার। চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকটা বিশ্রীভাবে হাসছে। লোকটাকে দেখে ভাবনায় পড়ে গেল ওরও। ওর মনে হচ্ছে এই চোখ দুটো এর আগে কোথাও যেন দেখেছে ও। দেখলে দেখছে, কিন্তু এভাবে পথ আটকে দাঁড়ানোটা মানে কি? নিজ ভুরু কুঞ্চিত করে ওরও বিরক্তির সুরে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি আবার কোন খাতের মূলা? এমনিতেই ভারী অশান্তিতে আছি, পথ ছাড়ুন তো। লোকটা বোধহয় ওরুর কথা বুঝল না। বিদেশি হবে হয়তো, তাই ও ইংরেজিতে বলার চেষ্টা করলো, হু হু আর ইউ? লোকটা জবাব দিল না, নিঃশব্দে নির্লিপ্ত কপট চোখ দুটো নিক্ষেপ করলো নিজের হাতের দিকে। অরুও তার চোখ অনুসরণ করলো, আর যা দেখলো তাতে পিলে চমকে উঠল ওর। লোকটার কালো রঙের গ্লাভস পরা হাতে বড়সড় একটা ধারালো ছুরি। দেখে মনে হচ্ছে অরুকে আঘাত করার জন্য অগ্রসর হচ্ছে তার হাতটা। কিন্তু কেন? আমেরিকার মতো একটা অচেনা অজানা দেশে অরুর মতো একটা তুচ্ছ দুপয়সার মেয়ের সাথে কিসের এমন শত্রুতা এই ভয়ানক লোকটার? সে যে শত্রুতাই হোক না কেন, আপাতত এই লোকটার থেকে পালিয়ে প্রাণে বাঁচাটা জরুরি। নয়তো এই শুনশান নীরব রাস্তায় ওকে বাঁচানোর তো দূরে থাক, ওর লাশটাও খুঁজতে আসবে না কেউ। অজস্র কুণ্ডুলি পাকানো দুশ্চিন্তারা ঘিরে ধরেছে অরুর মন মস্তিষ্ক। ভেতরের ভয়টা দলা পাকিয়ে গলা আটকে এসেছে। ওরু যেন শ্বাস প্রশ্বাস নিতেও ভুলে গিয়েছে। তবে ওর এসব ভাবনাকে প্রশ্রয় দিল না লোকটা, বরং তার আগে ক্ষিপ্ত গতিতে তেড়ে এসে ছুরি আঘাত করতে অগ্রসর হলো অরুর পানে। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে কিছু ঠাহর করতে পারল না অরু। লোকটা এগিয়ে আসতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রাণপণে উল্টো দিকে দৌড়াতে লাগলো ও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকটার পেছনে পেছনে দৌড়াচ্ছে না, বরং সাইকোপ্যাথদের মতো চাকু হাতে ধরে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে লোকটা জানে অরুর শেষ গন্তব্য কোথায়। একটানা দিক বেদিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে অরু। শেষমেশ আর দৌড়াতে না পেরে রাস্তার মাঝে হাঁটুতে দুহাত ভর করে দাঁড়িয়ে পড়ল ও। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে খুব সাবধানে পরখ করে নিল রাস্তার অদূর পর্যন্ত। না, দু একটা চলন্ত গাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁপাতে হাঁপাতে অরু ভাবছে, তার মানে এ যাত্রার প্রাণে বেঁচে গিয়েছি। ঠিক তখনই ওর খুব কাছ থেকে ভেসে এলো একটা অচেনা অপ্রীতিকর কণ্ঠস্বর। জেকেস বেবি গার্ল, আই কট ইউ। জেকেস বেবি গার্ল, আই কট ইউ।
আচমকা এমন একটা ভয়ানক আওয়াজ শুনে চমকে উঠে সামনে তাকালো অরু। দেখলো তখনকার লোকটা ওর সামনেই। কিছু বদলায়নি। আগের মতোই বিশ্রী চাহনি দিয়ে ওর পানে তাকিয়ে আছে সে। হুট করে ওই লোকটাকে দেখে অকস্মাৎ লাফিয়ে উঠে পেছনে পিছঝাড়া রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেল ওরু। শুষ্ক ঢোক গিলে চারিপাশে চোখ বুলিয়ে বুঝতে পারল এতক্ষণ দৌড়াতে দৌড়াতে ঘুরে ফিরে গোলকধাঁধার মতো আবার আগের জায়গাতেই ফিরে এসেছে ও। নিজের মূর্খামির ফলস্বরূপ আরও একবার ফেঁসে গেল ওরু। আপা কত করে বলেছিল আমি এগিয়ে দিয়ে আসি, অথচ ওরু শোনেনি। আর এখন সামনে মৃত্যু খেলা করছে ওর। এছাড়াও তো কোনো উপায় নেই। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসছে অরুর দিকে। অরু যে উঠে দাঁড়িয়ে আবার দৌড়ে পালাবে সেই শক্তি নেই ওর শরীরে। উল্টে হাত পা কণ্ঠ সবকিছু রোধ করে রেখেছে এই অজানা আতঙ্কে। অরুকে ভয় পেতে দেখে লোকটা খিকখিক করে হেসে বলল, অ্যান্ড আই উইল কিল ইউ প্রিন্সেস। অরু এবার ঠোঁট চেপে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে দু হাতে ভর করে পেছাতে লাগলো কুসকুসে পিচঝাড়া রাস্তা ধরে। তবে লোকটার গতিবেগ ছিল দ্বিগুণ। সে সে এতক্ষণে ওর খুব কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মাথাটা এদিক ওদিক কাত করে ঘাড় ফুটিয়ে তীব্র আক্রোশে উদ্যত হয়েছে অরুকে ছুরি আঘাত করার জন্য। লোকটার পরবর্তী পদক্ষেপের কথা ভেবে ওর চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। এই মুহূর্তে প্রিয়জনের মুখগুলো ভাসছে ওর মনস্পটে। মা, আপা, আর তো কেউ নেই। অথচ মনস্পটে জুড়ে দুটো নয়, বরং তিন তিনটে মুখ ভেসে উঠেছে। মা, আপা, আর সবশেষে জায়ান্ট কৃতিক চৌধুরী, ওর স্টেপ ব্রাদার, যে ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, সবার কাছে বাড়ির চাকর হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, ওর গায়ে হাত তোলে, ওকে শীতের রাতে ঘর থেকে বের করে দেয়, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, হুটহাট রেগে গিয়ে সবার সামনে অপমান করতেও দুবার ভাবে না। অথচ এই মুহূর্তে হৃদয়টা তাকে ঘৃণা করতে চাইছে না। মনে হচ্ছে কৃতিক নিজেকে ঠিক যতটা খারাপ প্রমাণ করতে চায়, ততটাও খারাপ সে নয়। নয়তো তিতে হয়ে যাওয়া হৃদয়টা কেনই তাকে স্মরণ করছে বারবার, তাও এমন একটা মুহূর্তে। ক্ষণিকের জন্য হলেও মনে হচ্ছে আজ কৃতিক থাকলে ওকে এতটা বিপদে পড়তে হতো না। কোনো না কোনোভাবে ঠিকই বাঁচিয়ে নিত সে। অরু সেই কখন থেকে আজগবি চিন্তায় বিভোর। অথচ লোকটা ওকে আঘাত না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা কি করে হয়? কপালের ওপর তরল জাতীয় কিছু অনুভব করতে ভাবনা সুতো ছিঁড়ে যায় অরুর। জিনিসটা কি তা দেখার জন্য হাত দিয়ে কপালটা স্পর্শ করে সে চোখের সামনে এনে ধীরে ধীরে চোখ খুলল ও। দেখলো ওর হাত ভর্তি তরতাজা রক্ত। তাহলে কি লোকটা ওকে আঘাত করেছে? কই, ব্যথা লাগলো না তো। নাকি ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে ওরু? ব্যাপারটা ঠিকভাবে আন্দাজ করার জন্য আচমকা মাথা তুলে চাইল ওরু। আর যা দেখলো তাতে ওর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বিশ্বাস করতেও খানিকক্ষণ কষ্ট হলো। কিন্তু চোখের সামনে ঘটতে থাকা ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। তাই তো চোখে কয়েকবার পলক ছেড়ে আবারও খেয়াল করে তাকালো ও। দেখলো ওই ধারালো ছুরিটাকে নিজ হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে কৃতিক। এত জোরে সেটাকে চেপে ধরেছে যে কৃতিকের হাত কেটে টুপটুপ করে রক্ত অরুর কপালে আর নাকে বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কারণ ওই লোকটা কৃতিকের মধ্যিখানে বসে আছে অরু। ক্ষণিকের মধ্যে কৃতিকের ঝরে পড়া রক্ত অরুর জামা কাপড় রক্তরঞ্জিত হয়ে উঠেছে। তবুও ছুরি কিংবা ওই মুখ ঢাকা ছদ্মবেশী লোকটাকে কিছুতেই ছাড়ছে না কৃতিক। এক পর্যায়ে অরু সচকিত হয়ে উঠে দাঁড়াতেই কৃতিকের ছুরি চেপে ধরা হাতটা টানতে শুরু করলো। আর্তনাদ করে কাঁদতে কাঁদতে বলল, কি করছেন? এটাকে ছাড়ুন, আপনার হাত কেটে যাচ্ছে তো। কৃতিকের অরুর কথায় কান নেই একটুও। ও তো এই লোকটার মুখোশ উন্মোচনে ব্যস্ত। এক পর্যায়ে টানতে টানতে লোকটার মানকি টুপিটা খুলে ফেলল কৃতিক। এভাবে নিজের ছদ্মবেশ খুলে যেতে লোকটা নিজের ছুরি আর টুপি ফেলে রেখে দু হাতে মুখ ঢেকে তড়িৎ গতিতে দৌড়ে পালালো। লোকটা পালিয়ে যাচ্ছে দেখে কৃতিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সেদিকে। মনে হচ্ছে ও আজ লোকটাকে ধরেই ছাড়বে। কিন্তু সেসব চিন্তার ইতি ঘটিয়ে অরু ওর হাত টেনে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আ আমার ভয় করছে। যাবেন না দয়া করে। কৃতিকের পূর্ণ দৃষ্টি এবার অরুর দিকে চলে গেল, যে এই মুহূর্তে ওর রক্তে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। রক্তে ভেজা অরুকে দেখে কৃতিকের চোখ জ্বলে উঠল। কপালে তৈরি হলো দুশ্চিন্তার কয়েকখানা ভাঁজ। ও দ্রুত হাতে অরুর বাহু চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে দেখতে আহত সুরে শুধালো, কোথায় লেগেছে তোর? এত রক্ত কেন? অরু কাঁদতে কাঁদতে বিস্ময়ে বিমূর্ত হয়ে জবাব দিল, এগুলো আপনার রক্ত। হাত কেটে গিয়েছে আপনার, ভুলে গেলেন?
অরুর কথায় কৃতিক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে হুট করে বুকে চেপে ধরে বলল, ওহ, থ্যাঙ্কস গড। এবার আর দূর থেকে নয়। কৃতিকের শরীরে স্যান্ডেলউড পারফিউমের মারাত্মক পুরুষালী গন্ধটা খুব কাছ থেকে এসে সুরসুরি দিল অরুর নাকে। তবে ও আপাতত এইসব কিছু ভাবার মতো মানসিক অবস্থায় নেই। তাই কৃতিকের বাহুতে আগলে ধরাটা নিতান্তই স্বাভাবিক আর আন্তরিকতার চোখে দেখল অরু। অরুকে পাঠিয়ে দিয়ে সারাদিন হসপিটালে ছিল অনু। আজ আর পার্ট টাইমে যাওয়া হয়নি ওর। খুব শীঘ্রই অপারেশন হবে মায়ের। অনুর জন্য এই মুহূর্তে হসপিটালে থাকাটা খুব জরুরি। তাই অনু ভেবেছে পার্ট টাইম থেকে কয়েকদিন ছুটি নিয়ে পুরো সময়টা হসপিটালে কাটাবে ও। এখন সন্ধ্যা রাত। অনু কেবলই হসপিটাল থেকে বেরিয়েছে। সারাদিন কিছু না খাওয়ার দরুন শরীরটা বড্ড ক্লান্ত লাগছে ওর। হসপিটাল থেকে কিছু দূর গেলে একটা গ্রোসারি শপ পাওয়া যায়। অনু হাঁটতে হাঁটতে গ্রোসারিতে গিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর গিয়ে বসলো রাস্তার পাশের একটা খালি বেঞ্চিতে। সেখানে বসেই খেতে আরম্ভ করলো শুকনো খাবারগুলো। ওর মনটা আজ বড্ড ফুরফুরে। সেই সাথে ভেতরটা হালকা লাগছে কয়েক গুণ। মনে হচ্ছে এতদিনের কষ্ট পরিশ্রম ত্যাগ কোনোটাই বিফলে যায়নি। অবশেষে সবকিছু ঠিকঠাক হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে ওরা। হাতে থাকা বাবুর ট্রিতে একটা লম্বা শিপ টেনে মুচকি হেসে অনু আনমনে বলে ওঠে, আপনাকে খুব মিস করছি প্রত্যয় সাহেব। তারপর আবারও একটা লম্বা শিপ। তবে এবার অনু চায়ের শিপ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা আর গলা থেকে নামাতে পারল না। তার আগে ও দৃষ্টিগত হলো অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য। গ্রোসারি শপের সামনে প্রত্যয় একটা মেয়ের সাথে দাঁড়িয়ে। ওর হাতেও দুটো বাবুর টিয়ের জার। মেয়েটার ভাবভঙ্গিমা এমন যেন এখনই লাফ দিয়ে কোলে উঠে পড়বে প্রত্যয়ের। অনু বড্ড আত্মসম্মানী। এক নজর দেখেছে বলে সারাক্ষণ হ্যাংলার মতো তাকিয়ে তাদের কাণ্ড কারখানা দেখবে এতটা নির্লজ্জ মেয়ে নয় ও। তাই প্রত্যয়ের চোখ এদিকে আসার আগে অনু হাঁটা দেয় উল্টো পথে। হাঁটার সময় রাস্তার পাশে ডাস্টবিনে ছুঁড়ে মারা হাতে থাকা বাবুরটি ভর্তি জারটি। অনুর মতে এটা বাড়াবাড়ি নয়, এটাই ওর আত্মসম্মান, যা খুব সহজে খেলার জন্য কারো হাতে তুলে দেবে না। যদিও প্রত্যয়কে সেটা তুলে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল হৃদয়টা। তবে এখন মনে হচ্ছে সেটা নিতান্তই ভুল সিদ্ধান্ত হতো। অন্যান্য দিনের মতো আজও হলরুমে কাউসে বসে নিজের ক্ষত সারাতে বসেছে কৃতিক। তখন ওরও খেয়াল করেনি কৃতিক আগে থেকে আহত ছিল। ওর দুপা, কপালে কিছুটা অংশ, সবখানে রক্তাক্তের ক্ষত ছিল। সেই সাথে বাইকার লেদার জ্যাকেটটাও ছিল ছেঁড়া। জামা কাপড় পাল্টে নিজেকে পরিষ্কার করে মাত্র নিচে এসেছে ওরও। আপা বাড়িতে ফেরেনি। বিকেলের ঘটনার পর থেকে ভেতরে অজানা একটা আতঙ্ক যেন জেঁকে বসেছে দ্বিগুণ হারে। রুমের মধ্যে একা একা থাকতে কেমন যেন গা ছমছম করছে ওর। তাই তো রুমের কাজ ছেড়ে দ্রুত নিচে নেমে এসেছে ওরও। কৃতিক আজও ফার্স্ট এইড নিয়ে বসে আছে। তবে ওর মুখভঙ্গিমা কেমন যেন অন্যরকম। নিজের শরীরে এত এত ক্ষততে কোনোরূপ খেয়াল নেই ওর। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে কৃতিক। ওরও সেদিনের মতো করে কৃতিকের কাছে গিয়ে আগ বাড়িয়ে বলল, দিন, আমি ট্রিট করে দিচ্ছি। হঠাৎ অরুর আওয়াজে ধ্যান ভাঙে কৃতিকের। ও বিরক্ত হয়ে বলে, তুই পারবি না, যা তো নিজের কাজ কর গিয়ে। অরু পাত্তা দিল না ওর কথায়। উল্টে গিয়ে বসলো কৃতিকের পায়ের কাছে। মেঝেতে বসে তুলোর মধ্যে অ্যান্টিসেপটিক লাগিয়ে কৃতিকের হাঁটুর ওপর চেপে ধরতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল কৃতিক। তবে মুখ দিয়ে একটু টু শব্দ বের হলো না ওর। ওর বিরক্ত হলো। লোকটার অনুভূতি বলতে কিচ্ছু নেই নাকি? ও কেন যেন ধূর্ততা অবলম্বন করলো। হুট করে হাতের তুলাটা আরো শক্ত করে চেপে ধরল কৃতিকের ক্ষতস্থানে। এবারও চুপচাপ নির্বিঘ্ন সে। শুধু চোখ বুজে হাসকি স্বরে বলল, আমাকে ব্যথা দিয়ে শান্তি পাস? সঙ্গে সঙ্গে থেমে গেল অরু। তার মানে কৃতিকেরও ব্যথা লাগে, শুধু মুখে প্রকাশ করে না। ও পুনরায় অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, কি করে ব্যথা পেলেন? কৃতিক জবাব দেয়, জাস্ট এ মাইনর বাইক অ্যাক্সিডেন্ট। বাইকে আপনার এত আসক্তি? এত ব্যথা পাওয়ার পরেও বাইক রাইডিং ছাড়েন না? কৃতিক ঠোঁট কামড়ে একটু হেসে বলে, তোর থেকে বহুগুণ কম। তাহলে ভাব তোকে কিভাবে ছাড়ি। পায়ের ক্ষতগুলোতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে কৃতিকের পাশে বসে ওর হাতটা দেখতে দেখতে ওরু বলল, কি বললেন শুনিনি। নাথিং। আমি যখন কথা বলি তখন কান কোথায় থাকে তোর? ওরু ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি হাতের ক্ষতটা অনেক গভীর। এটা আমি কিভাবে ব্যান্ডেজ করব। দেখে তো মনে হচ্ছে সেলাই লাগবে।
কৃতিক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, না পারলে দূরে সর। নিজেই তোর পাকনামি করে এসেছিস সাহায্য করতে, এখন বলছিস পারবো না। আমি বলেছিলাম আসতে। ওরও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কৃতিকের হাতটা আবারও টেনে নিয়ে সেইখানটায় ব্যথানাশক লাগাতে লাগাতে বলল, আপনি এমন কেন? কেমন আমি? ঝগড়ুটে, তিল থেকে তাল বানিয়ে ফেলেন। আপনার বইয়ের কপালে দুঃখ আছে। অরুর কথায় কৃতিকের ঠোঁটে বাঁকা হাসি প্রশস্ত হয়। তারপর হুট করে চোখ মুখ কুঁচকে সামনের মনিটরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কৃতিক বলে, ঠিকই বলেছিস। আমার কথা না শুনলে তোর কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, সে তো জানি। আপনি কৃতিক কুঞ্জের ছোট সাহেব কিনা, দুঃখ তো থাকবেই। আচ্ছা, তখন হঠাৎ ছুরিটা চেপে ধরতে গেলেন কেন শুনি? চেপে না ধরলে তো তোর আঘাত লাগতো। কৃতিকের হাতের ক্ষতটা অনেক বেশি গভীর। অরুর ভেতর ভেতর অনুশোচনা হচ্ছে ওর জন্যই আজ এমনটা হয়েছে। তাই ও কৃতিকের ক্ষতস্থানে হালকা ফুদে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে নরম সুরে শুধালো, বেশি ব্যথা লাগছে? নিজের শরীরটাকে কাউসের উপরে ছেড়ে দিয়ে কৃতিক চোখ বন্ধ করে বলল, এখন কম লাগছে। মাঝরাত চলমান। দিনের আলো শেষ হতে তাপমাত্রা নেমে গিয়ে চারিদিকে কনকনে শীতল হাওয়া বইছে। অনু আর ওরও বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ ছাদ বারান্দায় এখনো টিমটিমে ফেয়ারি লাইট জ্বলছে। সেখানে গোল হয়ে বসে আছে অর্ণব, সায়র, এলিসা। কৃতিক ওদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। ওরা সবাই সারা রাত ধরে কিছু একটা পরামর্শ করেছে। অর্ণব কোলের ওপর ল্যাপটপ নিয়ে এখনো কি যেন করছে। এলিসা দোয়া আকারে বসে অর্ণবকে বলল, তুই কবে এসব বন্ধ করবি অর্ণব? অর্ণব ভুরু কুঞ্চিত করে বলল, বন্ধ করব মানে? তোর বাবাকে ওরা আটকে রেখেছে, ভিডিও প্রুফ পাঠিয়েছে। তুই না গেলে ওরা তোর বাবাকে মেরে ফেলবে। আর তুই ভাবছিস তোকে আমরা ওই রিস্কি জায়গায় একা যেতে দেব? সায়র পাশ থেকে বলল, আচ্ছা, আমরা পুলিশকে কেন বলছি না? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, গর্ধব, পুলিশকে জানালে এলিসাও ফেসে যাবে। তাছাড়া ক্লাবটা ইউএস এর নয়, থাইল্যান্ডের। ওদের বাগবিতণ্ডার মাঝে কৃতিক না ঘুরেই বলল, অর্ণব, প্রাইভেট জেট বুক কর। ওর ফ্লাইট ফোবিয়া আছে, ওকে নিয়ে বিজনেস ক্লাসে যেতে পারবো না। আশ্চর্যের শেষ সীমানায় গিয়ে সায়র, অর্ণব, এলিসা সবাই একই সুরে বলল, অরু? তীরের শিলার মতো এক ভুরু উঁচিয়ে কৃতিক জবাব দেয়, ইয়েস, অরু। সায়র ব্যতিব্যস্ত হয়ে বলল, লাইক সিরিয়াসলি জেকে? আমরা একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাচ্ছি, আর তুই সেখানে বিপদের মধ্যে অরুকে নিয়ে যাবি? আমি যেখানে থাকবো সেখানে অরুর কোনো বিপদ নেই। এলিসা শুধালো, কিন্তু হঠাৎ অরুকে এভাবে? কৃতিক সিগারেটের শেষ অংশটা পায়ে পিষে দাঁত চেপে বলল, ইয়েস্টারডে সামওয়ান ট্রাইড টু অ্যাটাক হার। এবারও সবাই তার স্বরে বলল, কি? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ঠিকই শুনেছিস। কাল ওই বাস্টারটার ভাগ্য ভালো ছিল যে আমি উইক ছিলাম। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই নিজের কর্মফল ভোগ করবে সে। কিন্তু এই মুহূর্তে আমি অরুকে একা রেখে দেশের বাইরে গিয়ে কিছুতেই নিশ্চিন্তে থাকতে পারবো না। কিন্তু অনু, ওর ওপর যে কোনো অ্যাটাক আসবে না তার গ্যারান্টি কি? এলিসার প্রশ্নের জবাবে কৃতিক বলে, অনুর জন্য চিন্তার কোনো কারণ নেই। কারণ ও বেশিরভাগ সময় হসপিটালে থাকে। তাছাড়া প্রত্যয় থাকতে অনুর সাথে খারাপ কিছু হওয়ার চান্স নেই। এতক্ষণ পর স্যার উচ্ছ্বাসিত হয়ে বলল, ভালোই হবে। তোরা তোদের মিশন ফিশন শেষ করবি, সেই ফাঁকে আমি আর অরু একটু ব্যাংককের সমুদ্রবিলাস সেরে আসব। নট এ ব্যাড আইডিয়া। তৎক্ষণাৎ ওর পশ্চাৎ দেশে বারবার লাথি মেরে কনকনে বরফ শীতল ঠান্ডা পানিতে ফেলে দিয়ে ঠোঁটের কোণে একটা কপটতা মিশ্রিত হাসি ঝুলিয়ে কৃতিক বলে, নো চান্স ব্রো, শি ইজ মাইন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমরা যে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করে চলে যাচ্ছ, এমন করলে কি হবে? তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখতে দেখতে 24,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আর মাত্র 6,000 সাবস্ক্রাইবার বাকি। 6,000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূর্ণ হলে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে, ইনশাআল্লাহ। হুম, ভিডিও দেখছো, শুনছো, চুপি চুপি আবার চলে যাচ্ছ। তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।